আসসালামু আলাইকুম। কানেক্টিং দ্য ডটসের আজকের বিষয়াবলীর বাংলাদেশ সংবিধান ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলাদেশ বিষয়াবলী সাবজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম একটি চ্যাপ্টার হলো বাংলাদেশ সংবিধান। এই বাংলাদেশ সংবিধান চ্যাপ্টার থেকে প্রতিটি বছর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে এবং একাধিক প্রশ্ন হয়ে থাকে। তো বিসিএস পরীক্ষার জন্য হোক সেটা বিসিএস স্পেশাল অথবা জেনারেল, বাংলাদেশ সংবিধান জানাটা, সংবিধানে কোন অংশটুকু পড়বো, কীভাবে পড়বো, এটুকু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তারই লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন, বাংলাদেশ বিষয়াবলীর সংবিধানের সহজ পাঠ। সাথে আছি আমি ডাক্তার মুজাহিদুল ইসলাম, বিবিএস বিসিএস স্বাস্থ্য, 48তম বিসিএস কর্মরত আছি এবং 46তম বিসিএস স্বাস্থ্যতে রিকমেন্ডেড আছে। তো বাংলাদেশ সংবিধান পড়ার প্রথমে আমরা যদি একটু খেয়াল করি যে বিগত বছরে বাংলাদেশের সংবিধান থেকে কেমন প্রশ্নগুলো আসছে, তো আমরা একটু তাকালে আমরা দেখতে পাবো যে প্রায় প্রতি বছর আমরা জানি সংবিধানে 153টি অনুচ্ছেদ। তো 153টি অনুচ্ছেদের মধ্যে প্রায় 20 থেকে 25টা অনুচ্ছেদ কিছু কমন থাকে, সেখান থেকে প্রতি বছর প্রশ্নগুলো আসে। তো আমরা যদি একটু সবাই 80-20 প্রিন্সিপাল যেটা আমরা বলি, অর্থাৎ আমাদের 80% প্রশ্ন যেখান থেকে আসে, আমরা যদি সেগুলো আগে পড়ার চেষ্টা করি, তাহলে আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে প্রতিবার প্রশ্ন আছে সেইগুলো হাইলাইটেড, সেইগুলো গুরুত্ব দিয়ে পড়া সহ বাদবাকি বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তাহলে যদি আমি একটু দেখি, আমরা কিছু র্যাঙ্কিং করেছি, যেমন কিছু 5 স্টার, কিছু 3 স্টার, কিছু 2 স্টার। তো 5 স্টার টপিকগুলোর মধ্যে অন্যতম প্রথম টপিক হলো নির্দিষ্ট অনুচ্ছেদ, অর্থাৎ কোন অনুচ্ছেদে কি বলা হয়েছে। বিশেষত কিছু কিছু অনুচ্ছেদ তুলে দিয়ে, বা এইটা কোন অনুচ্ছেদে বলা আছে, বা এইটা কোন অনুচ্ছেদ সংশ্লিষ্ট, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় প্রতি বছর প্রায় 13টা প্লাস, বিগত 10 বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা 13টা প্লাস প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। এরপর যদি আমরা দেখি সাংবিধানিক পদ থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন চলে আসে। বিগত 10 বছরে প্রায় 8টা বেশি প্রশ্ন আসছে সাংবিধানিক পদ রিলেটেড, সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান রিলেটেড। এরপর আসে গুরুত্বপূর্ণ কথা, সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশোধনী এখনকার জন্য খুবই প্রাসঙ্গিক এবং সংশোধনীটা আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌলিক অধিকার থেকেও প্রতি বছর প্রশ্ন আসে। মৌলিক অধিকার এবং এই যে অনুচ্ছেদ প্রায় একই ওভারল্যাপ করে, তো এই জন্য প্রায় কাছাকাছি চলে আসছে। যে মৌলিক অধিকার, আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে বারবার মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন আসে, তো আমরা দেখব। এছাড়া বাদবাকি আরও কিছু টপিক রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে আরও জানবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আমাদের শুরু করি আমাদের সংবিধানের প্রথম অংশ থেকে। তো সংবিধান নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা হলো গণপরিষদ। আমরা জানি গণপরিষদ হলো সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত একটি পরিষদ, যেই পরিষদ গঠিত হয় সংবিধান রচনার উদ্দেশ্যে। তো বাংলাদেশে এই পর্যন্ত একটিমাত্র গণপরিষদই গঠিত হয়েছে, যেটা গঠিত হয়েছিল স্বাধীনতার পরে 1972 সালে। তো এই গণপরিষদ গঠিত হয়েছিল মূলত কাদেরকে নিয়ে? গণপরিষদ গঠিত হয়েছিল 1970 সালে পাকিস্তানের যে সাধারণ নির্বাচন হয়। 1970 সালে পাকিস্তানের যে সাধারণ নির্বাচন হয়, এই সাধারণ নির্বাচন থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যে উপনির্বাচন, যতগুলো উপনির্বাচন হয়েছিল পাকিস্তান আমলে, সেই উপনির্বাচনে যে সমস্ত সদস্যরা নির্বাচিত হয়েছিলেন, প্রায় জাতীয় পরিষদে 169 জন এবং প্রাদেশিক পরিষদে 300 জন, টোটাল 469 জন যে সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই সদস্যদেরকে নিয়েই মূলত গণপরিষদ রচিত হয়। তো আগেই বলেছি গণপরিষদ মূলত গঠিত হয় সংবিধান রচনার জন্য। তাহলে আমরা যদি এক নজরে একটু দেখি গণপরিষদের, বাংলাদেশের যে একমাত্র গণপরিষদ, সেই গণপরিষদের সদস্য ছিল, জাতীয় পরিষদ সদস্য ছিল 169 জন, মোট প্রাদেশিক পরিষদ সদস্য ছিল 300 জন, মোট 469 জন। এর মধ্যে আবার সদস্যপদ হারিয়েছিল বিভিন্ন কারণে 66 জন। মোট 403 জন সদস্য নিয়ে আমাদের বাংলাদেশের একমাত্র গণপরিষদ গঠিত হয়। তাহলে এই যখন আমরা সংবিধানের সমালোচনা করি বা সংবিধান সংস্কার কমিটি বা যেটাই বলি না কেন, তখনই কিন্তু এই প্রশ্নটা চলে আসে অফ দ্য টপিক কথা, যে আসলে এই বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে, এই যে গণপরিষদ, এই গণপরিষদ আসলে এই সদস্য কারা ছিল? তারা ছিল মূলত পাকিস্তান যে জাতীয় নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন 70-এর, সেই নির্বাচনে নির্বাচিত সদস্যদের দিয়ে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে। তো বিষয়টা আসলে কেমন, এটা একটা যুক্তির বিচার রাখে। তবে এই সম্পর্কে এখন এটা আমাদের টপিক না, এই সম্পর্কে আমরা এখন কথা বলবো না।
তাহলে আমরা যদি এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি, আমরা জানি আমাদের শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972 সালে। আসার ঠিক পরের দিনই তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে, যেটা করে 11ই জানুয়ারি 1972। এবং সাথে সাথে আমরা জানি আমাদের দেশের বাংলাদেশের যে প্রথম সরকার মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকার ছিল মূলত রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার 1971 সালে। ওকে, তাহলে এই যে মুজিবনগরের 1971 যে রাষ্ট্রপতি শাসিত সরকার হয়েছিল, এর পরবর্তীতে যখন শেখ মুজিব দেশে আসে, আসার পরেই সে এই রাষ্ট্রপতি শাসিত সরকারটা বাদ দিয়ে তিনি নিজে প্রধানমন্ত্রী হন এবং পরবর্তীতে এই রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর করেন। এই জন্যই গণপরিষদের যে প্রথম গণপরিষদ আদেশ, এই গণপরিষদ আদেশ জারি করে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972 সালে। তাহলে আমরা অস্থায়ী সংবিধানের আদেশ জারি হয় 11ই জানুয়ারি 1972 এবং পরবর্তীতে গণপরিষদ আদেশ জারি হয় রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী জারি করেন 1972 সালে 23 মার্চ। পরবর্তীতে গণপরিষদ গঠিত হয় হচ্ছে 1972 সালের 10ই এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ, 403 জন সদস্য নিয়ে 10ই এপ্রিল 1972 সালে গণপরিষদ গঠিত হয়। এরপর গণপরিষদ যেহেতু গঠিত হয়েছিল সংবিধান রচনার জন্য, তো সংবিধান রচনা কমিটির যে সংবিধান কমিটি গঠিত হয় এর পরবর্তীতেই, যেটি গঠিত হয় 11ই এপ্রিল 1972 সালে। 11ই এপ্রিল 1972 সালে সংবিধান রচনা কমিটি বা সংবিধান কমিটি গঠন করা হয়। তো এই সংবিধান রচনা কমিটি সম্পর্কে আমরা যদি একটু জানি, সংবিধান রচনা কমিটি গঠিত হয়েছিল 11ই এপ্রিল 1972। আমার এখানে যে লাল দাগ করা আছে এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের এখানে মার্ক করা। 11ই এপ্রিল 1972 সালে সংবিধান রচনা কমিটি গঠিত হয়েছিল এবং এই সংবিধান রচনা কমিটির যে প্রধান বা সভাপতি ছিলেন গণপরিষদের আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন এই গণপরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও গণপরিষদের মোট সদস্য ডক্টর কামাল মানে সভাপতি সহ মোট সদস্য ছিল 34 জন। এটা আমাদের পরীক্ষাতে খুবই আসে। গণপরিষদের সদস্য ছিল 34 জন। একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু, আর বিরোধী দলের সদস্য ছিল সুরজিৎ সেনগুপ্ত। তো এই সংক্ষিপ্ত কথাগুলো আমরা একটু জেনে নিব। গণপরিষদ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে প্রায়। যেমন প্রথম গণপরিষদ অধিবেশন সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ এবং গণপরিষদের স্পিকার খুব গুরুত্বপূর্ণ, স্পিকার ডেপুটি স্পিকার, গণপরিষদের স্পিকার ডেপুটি স্পিকার এবং বর্তমান স্পিকার বর্তমান ডেপুটি স্পিকার এই সম্পর্কে কথা আসে। প্রথম সংসদের স্পিকার ডেপুটি স্পিকার, যদিও প্রথম সংসদ এখন প্রাসঙ্গিক নয়, তবুও যদি বলি আমরা গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন, পরবর্তীতে তিনি প্রথম সংসদের স্পিকার হন, সেটা হচ্ছে মোহাম্মদ উল্লাহ। এবং যে হস্তলিখিত সংবিধান ছিল, হস্তলিখিত সংবিধানের যে লেখক ছিলেন AK-M আব্দুর রউফ। একজন ব্রিটিশ বা বিদেশি বিশেষজ্ঞ ছিলেন সংবিধান রচনা কমিটির, তার নাম ছিল আই গাত্রি। তিনি একজন ব্রিটিশ আইনজীবী ছিলেন। এছাড়াও সংবিধানের যে মূল সার্বিক যে অঙ্গসজ্জা তত্ত্বাবধায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং সংবিধানের অঙ্গসজ্জার সহযোগী শিল্পী হাশেম খান। তো এই সংক্ষিপ্ত কথাগুলো আমরা একটু জেনারেল নলেজ হিসেবে জেনে রাখবো। ওকে, তাহলে আমরা যদি সংবিধানের কিছু বেসিক ইনফরমেশন বা মৌলিক তথ্য যদি আমরা কিছু জানতে পারি বা জেনে নিই, তাহলে আমরা জানি বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা ইংরেজি নাম হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পূর্ণ নাম, সংবিধানের পূর্ণ নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশ সংবিধানের যে পূর্ণ নাম, এটা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে আছে? 153 বা স্পেসিফিক বলতে গেলে 153 এর 1 নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। প্রস্তাবনার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বাংলাদেশের সংবিধান প্রকৃতি দুষ্পরিবর্তনীয় এবং লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। যেই সংবিধান পরিবর্তন করতে হলে অবশ্যই মিনিমাম 2/3 সদস্যের ভোট প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের, যেখানে 395টি অনুচ্ছেদ রয়েছে। আর ছোট সংবিধান শব্দ সংখ্যায় মোনাকো এবং অনুচ্ছেদ সংখ্যায় যুক্তরাষ্ট্র এবং ভুটানের। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো যুক্তরাষ্ট্রের সংবিধান।
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রথম লিখিত সংবিধান, আর অলিখিত সংবিধান রয়েছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড। যদি আমি সংখ্যায় বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটু উল্লেখ করি, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা আছে একটি, সংবিধানের ভাষা 2টি, এবং সংবিধানের যে মূলনীতি প্রিন্সিপাল এটা মূলত 4টা, সংবিধানের তফসিল 7টা, এবং সংবিধানের ভাগ হলো 11টা, অনুচ্ছেদ হলো 153টা, পরিচ্ছেদ 13টা, এবং সংবিধান রচনা কমিটির সদস্য 34 জন, এবং সংরক্ষিত নারী আসন 50, সংবিধানে উল্লেখিত কোরাম সদস্য যেটা আমরা পরবর্তীতে সেটা হলো 60 জন। এ পর্যন্ত সংশোধনী হয়েছে মোট 17 বার, এবং সংবিধান অনুসারে নির্বাচিত সদস্য 300 এবং সংরক্ষিত 50। আর হস্তলেখা সংবিধান বা হাতে লেখা সংবিধানের স্বাক্ষর সহ মূল পৃষ্ঠা ছিল 109 এবং স্বাক্ষর বাদে ছিল 93। এবং সংবিধানকে 13টি ভাগে ভাগ করা যায়: নির্বাহী বিভাগ 5টি, আইনসভা 3টি, বিচার বিভাগ 3টি, কর্ম বিভাগ 2টি। ওকে, এখন আমরা আমাদের গত বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সংবিধান সংস্কার কমিটি। যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, এখন এটা তেমন এটা প্রাসঙ্গিক নয়, তবে আমরা একটু বেসিক কথা জেনে রাখবো। সংবিধান সংস্কার কমিটির প্রধান ছিলেন ডক্টর আলী রিয়াজ, রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ডক্টর আলী রিয়াজ। এছাড়াও 8 জন সদস্য ছিলেন, এবং কমিশনে কিছু সুপারিশ ছিল। সুপারিশগুলো আমরা এক নজরে একটু রিডিং করে রাখবো, যদি যে কোনো সময় যদি কাজে লাগে। এটা আমরা সুপারিশ সংস্কার কমিটির সুপারিশগুলো একটু রিডিং করে রাখবো, যদিও এখন সেটা তেমন প্রাসঙ্গিক নয়। ওকে, তাহলে আমরা যদি এবার আসি আমাদের মূল পড়াতে, সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা জানি সংবিধানের প্রস্তাবনায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তো এই প্রস্তাবনায় মূলত সংবিধানের প্রস্তাবনায় 5টি অংশ আছে। কয়টি অংশ আছে? 5টি অংশ রয়েছে, যার মধ্যে 2টা অঙ্গীকার রয়েছে, একটা ঘোষণা রয়েছে। তো অঙ্গীকার 1 হলো মূলনীতি গ্রহণ, অঙ্গীকার 2 হলো শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। এছাড়াও ঘোষণা হলো সংবিধানের যে প্রাধান্য এটা অক্ষুণ্ণ রাখা, এবং নিশ্চয়তা হলো সংবিধান গণপরিষদের সংবিধানটা গৃহীত হওয়া। তো আমরা মনে রাখবো এখান থেকে যে সংবিধান প্রস্তাবনায় 5টি অংশ রয়েছে, এর মধ্যে অঙ্গীকার রয়েছে 2টা, ঘোষণা রয়েছে 1টা, এবং সংবিধান প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা উল্লেখ রয়েছে। আচ্ছা, এই স্লাইডটা বা এই টপিকটা আমাদের টোটাল আজকে পড়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটা ভালো করে মনে রাখতে পারবেন তাদের মূলত সংবিধান পড়াটা সহজ, উত্তর দেওয়াটাও সহজ, এবং এখান থেকে লিখিত পরীক্ষায় লেখাটাও সহজ হবে। তো আমরা ভাগগুলো মনে রাখবো। আমাদের টোটাল 11টা ভাগে যদি আমরা দেখি, যে প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র। তো প্রজাতন্ত্রের অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 7টি, 1 থেকে 7 খ পর্যন্ত যে অনুচ্ছেদ রয়েছে, এটা মূলত প্রথম 7টি অনুচ্ছেদ প্রজাতন্ত্র রিলেটেড যে কথাবার্তাগুলো সেগুলো। পরবর্তীতে যে রয়েছে মূলনীতি, পরবর্তী যে অনুচ্ছেদ, পরবর্তী যে ভাগ, যেটা হচ্ছে 8 থেকে 25 নম্বর ভাগ বা অনুচ্ছেদ। 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদে মূলত বাংলা সংবিধানের মূলনীতি বা মানুষের বাংলাদেশের সংবিধান কীভাবে পরিচালিত হবে সেই মূলনীতিগুলো বলা আছে, উল্লেখ করা আছে। এর পরবর্তী তৃতীয় ভাগে রয়েছে মৌলিক অধিকার, খুব খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রজাতন্ত্র, তারপরে হচ্ছে যে রাষ্ট্রপতির মূলনীতি এবং মৌলিক অধিকার, এগুলো আসলে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর গুরুত্ব অসাধারণ, অসীম। এগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে, এগুলো থেকে প্রতিবারই প্রশ্ন আসে, এবং এগুলো আমাদের খুবই ভালো করে জানতে হবে। তো তাহলে মৌলিক অধিকার বলা আছে 26 থেকে 47 ক পর্যন্ত, মোট অনুচ্ছেদে 22টি। ওকে, এবার আছে নির্বাহী বিভাগ, এরপরে আছে নির্বাহী। 3টা বিভাগ পড়ব, মনে রাখতে হবে, 4, 5, 6। 4, 5, 6, মূল 4, 5, 6 কি? 4 হচ্ছে নির্বাহী বিভাগ বা নির্বাহী বিভাগ, তারপরে হচ্ছে আইনসভা, তারপরে হচ্ছে বিচার বিভাগ। তিনটা বিভাগ, ঠিক আছে? এই 3টা বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ। 4, 5, 6 এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা অনুচ্ছেদ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। যে মৌলিক অধিকার 26 থেকে 47 ক, নির্বাহী বিভাগ 48 থেকে 93, 48 থেকে 64, আর আইন বিভাগ 65 থেকে 93, এবং আমাদের যে বিচার বিভাগ হলো 94 থেকে 117। এই যে বিভাগ এবং এটা যে অনুচ্ছেদ সংখ্যা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এর পাশে নির্বাচন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, বাংলাদেশের কর্ম বিভাগ, খুব গুরুত্বপূর্ণ। কর্ম বিভাগ থেকে প্রশ্ন আসে। কর্ম বিভাগ কত থেকে কত? 133 থেকে 141 বাংলাদেশের কর্ম বিভাগ। এছাড়াও রয়েছে 141 গ থেকে 141 ক থেকে গ, এটা হচ্ছে জরুরি বিধানাবলী, নবম ক, 9 ক, এটা গুরুত্বপূর্ণ, জরুরি বিধানাবলী। এছাড়াও রয়েছে সংবিধান সংশোধন 142 অনুচ্ছেদ, 10 ভাগ নম্বর 10, এবং সর্বশেষ
যেটা রয়েছে বিবিধ, যেটা 143 থেকে 153। তো তাহলে এই যে সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদ কোন ভাগ এবং কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে, এইগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই ভাগগুলো, এবং প্রত্যেকটা কোন ভাগ কততম অনুচ্ছেদ থেকে শুরু এবং কোন জায়গায় দিয়ে শেষ। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মূলত পড়াটা অনেক সহজ হবে, অ্যান্সার দেওয়াটাও অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখানে কিছু পরিচ্ছেদ পরিচ্ছেদ ভাগ করে দেওয়া আছে, যেগুলো অনেক সময় পরীক্ষায় চলে আসে। যেমন চতুর্থ বা নির্বাহী বিভাগে কিছু 5টা পরিচ্ছেদ রয়েছে, পঞ্চম ভাগ বা আইনসভা 3টা পরিচ্ছেদ, এবং ষষ্ঠ যেটা বিচার বিভাগে এখানেও 3টা পরিচ্ছেদ রয়েছে। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে লাল কালিতে হাইলাইট করা রয়েছে, এগুলো পড়তে হবে। যেমন অ্যাটর্নি জেনারেল পঞ্চম পরিচ্ছেদে বলা আছে নির্বাহী বিভাগ। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বিচার বিভাগে নয়, নির্বাহী বিভাগে। অ্যাটর্নি জেনারেল নির্বাহী বিভাগে 64 নম্বর অনুচ্ছেদে এটা উল্লেখ রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। এছাড়াও আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি, এটা রয়েছে আইনসভার মধ্যে রয়েছে। ষষ্ঠ বিভাগের মধ্যে রয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, খুব গুরুত্বপূর্ণ। আর নবম বিভাগের মধ্যে নবম বিভাগের মধ্যে নবম বিভাগের দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে রয়েছে বাংলাদেশ কর্ম বিভাগের সরকারি কর্ম কমিশন। 137 থেকে 141 মধ্যে রয়েছে। তো এই যে ওভারভিউটা খুব গুরুত্বপূর্ণ। ওভারভিউ যদি একজন ভালো করে বুঝে বা ভালো করে পড়ে, তাহলে তার পুরো সংবিধানটার উত্তর দেওয়া, পড়া এবং মুখস্থ রাখা খুবই সহজ হবে। সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র। সংবিধানের প্রথম ভাগ সম্পর্কে আমরা বলেছিলাম, সেটা হলো 1 থেকে 7 খ। প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করে, যেটা মূলত প্রজাতন্ত্র বিষয়ে। তো প্রজাতন্ত্রের যে বেসিক কথাগুলো এখানে রয়েছে, তো প্রথমে যদি বলি তাহলে প্রজাতন্ত্রের যে ধারা, প্রথম যে অনুচ্ছেদ, একটা অনুচ্ছেদ সম্পর্কে বলা আছে প্রজাতন্ত্র। তো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি, যেটি আমি নিয়েছি সংবিধানের যে ছন্দে ছন্দে সংবিধান, সেই বইটি থেকে। সেটা হলো প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজ নাগরিক বাঙালি। তাহলে যদি আমরা দেখি যে প্রজার, তাহলে 1 নম্বর অনুচ্ছেদে যদি আমি বলি প্রজার মানে কি, প্রজার সীমানায়, অর্থাৎ 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্র সম্পর্কে। বলা আছে যেটা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম এবং প্রজাতন্ত্র, যার নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো 2 নম্বর আছে সীমানা অর্থাৎ 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সীমানা কেমন হবে। মূলত পূর্ব পাকিস্তানের সকল সীমানা এবং পরবর্তীতে যা যুক্ত হবে সবই মূলত এই প্রজাতন্ত্রের সীমানা অন্তর্ভুক্ত। এরপরে আছে কি প্রজার সীমানা রাষ্ট্রধর্ম। 2 এর ক খুব বেশি গুরুত্বপূর্ণ, রাষ্ট্রধর্ম সম্পর্কে আমাদের প্রথম ভাগে বলা আছে 2 এর ক। এছাড়াও আরো অনেক ভাবে বলা আছে, সেগুলো আমাদের এক নজরে করা আছে, আমরা দেখব পরবর্তীতে। তাহলে 2 এর কতে বলা আছে রাষ্ট্রধর্ম। তো রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম এবং অন্যান্য ধর্মের সমানাধিকার রয়েছে। 3 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে, এখানে হচ্ছে রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এরপরে আছে ভাষা, তারপর সঙ্গীত। আমরা জানি 4 নম্বরে আছে সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে 4 নম্বরে। সঙ্গীত, পতাকা, প্রতীক এগুলো সম্পর্কে বলা আছে। এরপরে আসে হচ্ছে 5 নম্বর হচ্ছে রাজধানী, রাজ নাগরিক বাঙালি। আচ্ছা, প্রতিকৃতি 4 এ ক প্রতিকৃতি, এটা মূলত আমাদের যে সংশোধনী হয়েছিল সেই তার মাধ্যমে শেখ হাসিনার যে প্রতিকৃতি, সে প্রত্যেক অফিসে যে প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে জাতির পিতার প্রতিকৃতি হিসেবে যেটা ছিল, সেটা মূলত উল্লেখ করা ছিল। তো সেটা এখনকার জন্য প্রাসঙ্গিক নয়। পরবর্তী হচ্ছে রাজ নাগরিক বাঙালি। রাজে আছে রাজধানী, 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাজধানী সম্পর্কে, প্রজাতন্ত্রের রাজধানী হলো ঢাকা। এরপরে 6 নম্বর হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে। আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি। তো এই যে জাতি হিসেবে বাঙালি সংবিধানে উল্লেখ করা রয়েছে, মূলত এই বিতর্কের কারণেই এই যে একজন সদস্য, যে মানবেন্দ্র নারায়ণ লারমা, তিনি সংবিধানে গণপরিষদের সদস্য ছিলেন, কিন্তু তিনি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন নাই। এইটা কারণে, কারণ তারা জাতি হিসেবে বাঙালি তারা স্বীকৃতি দিতে চাচ্ছিলেন না। সেই কারণে এখনো পর্যন্ত এই পাহাড়ি যে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাংলাদেশের জাতীয়তা, এটা বাঙালি হবে না বাংলাদেশি হবে, সেটা নিয়ে মতভেদ ছিল। এই কারণে তখন তিনি স্বাক্ষর করেন নাই। তো এই কারণেই এখন যদি এই জন্য বলা হয় যে 6 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে নাগরিকত্ব জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি। আচ্ছা, 7 নম্বর অনুচ্ছেদে ঠিক আছে সংবিধান প্রাধান্য দিতে হবে, এবং 7 এর খতে বলা আছে সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য। সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য, এটা গুরুত্বপূর্ণ। ওকে,
আচ্ছা, প্রথম ভাগ সম্পর্কে কিছু পরিপূরক তথ্য দিয়ে রাখি। সেটা হলো বাংলাদেশের যেহেতু আমরা জেনেছি প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা, যেটা আমাদের ৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। তো সেটা আগে ইংরেজিতে নাম ছিল DACCA, ১৯৭২ সংবিধানে সেটা ছিল। পরবর্তীতে ১৯৮২ সালে ১৯৮২ সালে ঢাকা এই DACCA থেকে হয় ঢাকা DHAKA, যেটা ১৯৮৮ সালে যেটা অষ্টম সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি পায়। ওকে, জাতীয় সঙ্গীত সম্পর্কে বলতে হয়, আমরা জানি আমাদের ৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, এই তিনটা গুরুত্বপূর্ণ। জাতীয় সঙ্গীত আমরা জানি জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা রচিত হয়েছে ১৯০৫ সালে। জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলার প্রথম ১০ চরণ, জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের দেশে গৃহীত হয়েছে। এবং এই যে জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল ১৯০৫-এর মূলত বঙ্গভঙ্গর প্রেক্ষাপটে। বঙ্গভঙ্গ হওয়ার পরে যে স্বদেশী আন্দোলন হয় তার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত বা এই আমার সোনার বাংলা লেখে, সেখান থেকে এটা নেওয়া হয়। তো এটা সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় ১৯০৫ সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, যেটা পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থে যেটা উল্লেখ আছে বা অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সঙ্গীতের যে ইংরেজি অনুবাদ করেছেন সৈয়দ আলী হাসান, এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে মোট ৪টি চরণ বাজানো হয়। গুরুত্বপূর্ণ এখান থেকে সেটা হলো জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়, গ্রহণ করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালে। তাহলে প্রথম আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ৩রা মার্চ ১৯৭১-এ, এবং সরকারিভাবে গৃহীত হয় ১৩ই জানুয়ারি ১৯৭২-এ। এরপরে যদি আমরা দেখি জাতীয় পতাকা, জাতীয় পতাকা জাতীয় পতাকা বিষয়ে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আসে সেটা হলো পতাকা দিবস ২রা মার্চ। এটা এরপরে যেটা আসে সেটা হলো মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার হলেন শিবনারায়ণ দাস, এবং পরবর্তীতে এখন যে মানচিত্র প্রচলিত আছে সেই প্রচলিত মানচিত্রের ডিজাইনার হলেন কামরুল হাসান। যেসব উপলক্ষে আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হবে সেগুলো হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে, এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত বা প্রজ্ঞাপনযুক্ত যে কোনো দিবসে এটা জাতীয় পতাকা উত্তোলিত হয়। এছাড়াও কিছু শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হয়, সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ওকে, জাতীয় প্রতীক এবং জাতীয় মনোগ্রাম এই দুইটা একটু গুরুত্বপূর্ণ। দেখো, জাতীয় প্রতীক যেটা হলো জাতীয় প্রতীকের যে বর্ণনা সম্পর্কে বলা আছে, পাট দুই পাশে দুইটা ধানের শীষ এবং ৫টা ঢেউ, সাথে শাপলা, সাথে উপরে ৪টা তারকা এবং ৩টা পাট পাতা সাজানো। তো এই হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। তো এই জাতীয় প্রতীকের ডিজাইনার ছিলেন কামরুল হাসান, এবং জাতীয় প্রতীক শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা ব্যবহার করতে পারবেন, অন্য কেউ জাতীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। এছাড়াও জাতীয় মনোগ্রাম বা জাতীয় লোগো সেটা হচ্ছে মূলত জাতীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে AN সাহা। তো আমাদের এই দুটো প্রশ্ন খুব বারবার আসে, সেটা হলো জাতীয় প্রতীকের ডিজাইনারকে এবং জাতীয় যে মনোগ্রাম বা লোগো তার ডিজাইনারকে। জাতীয় মনোগ্রাম কারা ব্যবহার করতে পারবেন? সরকারি অফিস, নথিপত্র, বিভিন্ন স্মারক, চিঠিতে জাতীয় মনোগ্রাম ব্যবহার করা যায়। দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনা মূলনীতি, যেটা অনুচ্ছেদ নাম্বার ৮ থেকে ২৫। আমরা যদি দেখি এই যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি যে ৮ থেকে ২৫টা অনুচ্ছেদ রয়েছে, প্রত্যেকটা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানে যদি কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বলা হয় যে এই অনুচ্ছেদগুলো আসলে সবার প্রতিটি অনুচ্ছেদ সম্পর্কে একটি ধারণা রাখা উচিত, মুখস্থ যতটাই করি না কেন সম্পূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে একটু ধারণা রাখা উচিত। তাহলে আমাদের MCQ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা বা প্রিলি পরীক্ষা এবং লিখিত পরীক্ষাতে আমরা খুব ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই যেটা আসে, আমরা এটা মনে রাখার সুবিধার্থে যে ছন্দটা আমরা পেয়েছি সেটা হলো মূলে জাতি সমাজগণ, ধর্ম মালিক কৃষকগণ, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। তাহলে আমরা যদি দেখি প্রথমে যেটা রয়েছে মূলে জাতি সমাজগণ, এটা হচ্ছে ৮, ৯, ১০, ১১। তো এটা অর্থ কি? মূলে হচ্ছে মূলনীতি, মূলে মানে হচ্ছে মূলনীতি। সংবিধানের আমরা রাষ্ট্র পরিচালনা মূলনীতি হবে ৪টা, যেটা বলা আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই ৪টি মূলনীতি হলো রাষ্ট্র পরিচালনা মূলনীতি।
তো একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে এখানে আমাদের মূলনীতির মধ্যে সমাজতন্ত্রও রয়েছে, সমাজতন্ত্রও রয়েছে, তারপরে গণতন্ত্রও রয়েছে। এটা মূলত রয়েছে বিভিন্ন কারণে। কেননা আমরা যদি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট একটু চিন্তা করে দেখি, তখন আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু এই যে সমাজতান্ত্রিক দেশগুলো একটা ভূমিকা ছিল। সমাজতান্ত্রিক দেশগুলো যাতে খুশি থাকে, তাদেরকে খুশি রাখার জন্য এই মূলনীতিতে সমাজতন্ত্র অ্যাড করা হয়েছে। সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমরা যেহেতু জানতাম তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধের পক্ষে প্রায় 3 বার ভেটো দেয়। তো এই কারণে সোভিয়েত ইউনিয়নকে বা সমাজতান্ত্রিক দেশগুলোর যে ভূমিকা, তাদেরকে খুশি রাখার জন্য মূলত সমাজতন্ত্র, গণতন্ত্র সবকিছুই অ্যাড করা হয়েছে এখানে। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের যে মূলনীতি, সংবিধানের মূলনীতি হলো 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এটা হচ্ছে আমাদের মূলনীতি। তারপর হচ্ছে মূলে জাতি। তো জাতি মানে কি? জাতি থেকে জাতীয়তাবাদ। হ্যাঁ, জাতি থেকে 9 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হচ্ছে কি? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। এটা গুরুত্বপূর্ণ। এই প্রতিটা আসলে আমাদের এই সংবিধানে কিছু পদ, আমরা জানি বাক্যের মধ্যে যে শব্দ থাকে তাকে আমরা পদ বলি। এই পদ, প্রত্যেকটা পদ গুরুত্বপূর্ণ। ঐক্য এবং সংহতি, জাতির ঐক্য, বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হলো বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে আমরা যদি বলি আমাদের জাতীয়তাবাদ, 9 নম্বর অনুচ্ছেদে আছে জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদ হলো বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এই পুরো লাইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই পুরো লাইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বাঙালি জাতির জাতীয়তা ভিত্তি কি? বাঙালি জাতীয়তা ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। এটা উল্লেখ আছে 9 নম্বর অনুচ্ছেদে। ওকে। মূলে জাতি সমাজ, সমাজ দিয়ে বলা আছে ওই যে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। সমাজতন্ত্র, শোষণ মুক্তি। তারপরে গণ থেকে আছে মূলত গণতন্ত্র এবং মানবাধিকার। তাহলে প্রথম 4টা মূলনীতি মূলত 4টা অনুচ্ছেদে বলা আছে, তাই না? তো জাতীয়তাবাদ 9 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে। 10 নম্বর বলা আছে যে মূলে জাতি সমাজ, সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। এবং 11 নম্বর অনুচ্ছেদে বলা আছে গণতন্ত্র এবং মানবাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার। ওকে। এরপর যদি আমরা বলি ধর্ম মালিক কৃষক মন। ওকে। তো ধর্ম মালিক কৃষক মন, এটা কি? ধর্ম মালিক কৃষক মন থেকে মূলত বলা আছে, দেখো, ধর্মীয় নিরপেক্ষতা। তো 12 নম্বর বলা আছে ধর্ম সম্পর্কে বলা আছে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। 13 নম্বর বলা আছে মালিকানার নীতি। এটা খুব গুরুত্বপূর্ণ যে 13 নম্বর অনুচ্ছেদে সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতির যে 13 নম্বর অনুচ্ছেদ রয়েছে, এই 13 নম্বর অনুচ্ছেদে বলা আছে মালিকানা নীতি। তো বাংলাদেশে মালিকানা মূলত, সম্পদের মালিকানা মূলত 3 ধরনের মালিকানার মধ্যে রয়েছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, একটা হলো সমবায় মালিকানা, আর একটা হলো ব্যক্তিগত মালিকানা। এটা আমাদের জানতে হবে যে 13 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান অনুযায়ী বাংলাদেশের সম্পদের মালিকানা মূলত 3 প্রকারের। একটা হলো একটা হলো রাষ্ট্রীয় মালিকানা, একটা হলো সমবায় মালিকানা, আর একটা হলো ব্যক্তিগত মালিকানা। ওকে। 14 নম্বর অনুচ্ছেদে বলা আছে কৃষক মন, অর্থাৎ কৃষক ও 14 নম্বর, তাহলে কৃষক সম্পর্কে বলা আছে 14 নম্বর অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি। খুব গুরুত্বপূর্ণ, কৃষক এবং শ্রমিকের শোষণ মুক্তি। তো কৃষক, শ্রমিক এবং জনগণের সকল প্রকার শোষণ মুক্ত করা হবে, এটা হলো 14 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে মন, অর্থাৎ মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা। তো সংবিধানের মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, এখান থেকে প্রশ্ন আসে বারবার যে সংবিধানের মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে বলা আছে কোথায়? মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা সম্পর্কে বলা আছে 15 নম্বর অনুচ্ছেদে। কি বলা আছে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ যে মৌলিক উপকরণ, এই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি করণের ব্যবস্থা করতে হবে। যুক্তিসঙ্গত বিশ্রাম, এই কথাটা গুরুত্বপূর্ণ। যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকার দিতে হবে। যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকার দিতে হবে। 15 নম্বর অনুচ্ছেদে বলা হলো তাহলে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা। তো সামাজিক নিরাপত্তার মধ্যে রয়েছে বেকারত্ব, ব্যাধি বা এতিম ও বার্ধক্যজনিত যে সাহায্য লাভ, সেই সাহায্য লাভের কথা বলা আছে। মূলত সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সেফটির কথা বলা আছে। তো এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ 15 নম্বর থেকে। এই যেহেতু অনেকগুলো ভাগ এখান থেকে প্রত্যেকটা ভাগ থেকে প্রশ্ন আসতে পারে। 16 নম্বর বলা হচ্ছে কি? ধর্ম মালিক কৃষক মন। ওকে। তাহলে আমরা যেটা পড়লাম ধর্ম মালিক কৃষক মন, এই 4টা অনুচ্ছেদ, ধর্ম মালিক কৃষক মন। ওকে। তাহলে প্রথম পড়ছিলাম আমরা মূলে জাতি সমাজগণ। ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হলো গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন।
তো এইটা কি, এটা হলো 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে গ্রামীণ উন্নয়ন সম্পর্কে। গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব দুটো একসাথে, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব মূলত একসাথে বলা আছে। তো এই 16 অনুচ্ছেদে আমরা যদি দেখি গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব, তো এই গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণ ব্যবস্থা, এখানে যেটা বলা হয়েছে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণ ব্যবস্থা সেটা রাখতে হবে। 17তে বলা আছে গ্রামীণ শিক্ষার জনগণ, গ্রামীণ শিক্ষা, শিক্ষা যেহেতু আছে 17 নম্বরে, তাহলে 17 নম্বর অনুচ্ছেদে 17 নম্বর অনুচ্ছেদে এই যে আইন অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা, তাহলে 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে যে অবৈতনিক শিক্ষা সম্পর্কে কোথায় বলা আছে বা বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা আছে। ওকে, জনস্বাস্থ্য নৈতিকতা, যেহেতু আমরা স্বাস্থ্য অনেকেই বিসিএস স্বাস্থ্য দিব এবং স্পেশাল বিসিএস দিতে পারবো অথবা যেটাই দিনে কেন, জনস্বাস্থ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি 18 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে এই জনস্বাস্থ্য সম্পর্কে বলা আছে, জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে বলা আছে। তো জনস্বাস্থ্য এবং নৈতিকতা বলা হয় 18 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। এইখানে ভিতরে যেটা বলা আছে এটা হচ্ছে মাদক নিষিদ্ধ করতে হবে এবং জুয়া খেলা নিষিদ্ধ করতে হবে। 18 নম্বর অনুচ্ছেদে যে জনস্বাস্থ্য এবং নৈতিকতা রয়েছে সেখানে বলা আছে মাদক নিষিদ্ধ করতে হবে এবং জুয়া খেলা নিষিদ্ধ করতে হবে। এরপরে রয়েছে পরিবেশের উন্নয়ন। এই পরিবেশের উন্নয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটা সাংবিধানিক কত নম্বর অনুচ্ছেদে আছে এইটা আসলে বিভিন্ন জায়গাতে আসে, লিখিততে আমরা বিভিন্ন উত্তর দিতে পারি বা প্রিলিতে অনেকভাবে উত্তর দেওয়া যেতে পারে। ওকে, তো 18 ক নম্বর অনুচ্ছেদে, 18 ক এর অনুচ্ছেদে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, যেটা রয়েছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। ওকে, ঠিক আছে। তাহলে যদি আমরা আমাদের আজকে আবার দ্বিতীয় ভাগ সম্পর্কে যদি বলি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা অনুচ্ছেদ নাম্বার 8 থেকে 25-এ বলা হয়েছে। এখানে প্রথমে যেটা আছে মূলে জাতি সমাজগণ, অর্থাৎ মূলে আছে মূলনীতি, মূলনীতি হচ্ছে 4টা: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এরপর জাতি, 9 নম্বর অনুচ্ছেদ বলা জাতীয়তাবাদ সম্পর্কে বলা আছে যে বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে, বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদী ভিত্তি। এরপরে যদি বলা যায় মৌলিক জাতির সমাজ, সমাজ হচ্ছে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি, যেটা রয়েছে 10 নম্বর অনুচ্ছেদে। 10 নম্বর অনুচ্ছেদে রয়েছে সমাজতন্ত্র, শোষণ মুক্তি এবং মূল জাতির সমাজগণ, গণ হচ্ছে 11 নম্বর অনুচ্ছেদে রয়েছে গণতন্ত্র এবং মানবাধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার। এরপরে রয়েছে যেটা হচ্ছে ধর্ম, মালিক, কৃষক, মন, অর্থাৎ 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 12 নম্বর অনুচ্ছেদে। এরপরে রয়েছে ধর্ম, মালিক, মালিক হচ্ছে 13 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ 13 নম্বর অনুচ্ছেদে যেটা বলা আছে মালিকানা নীতি, মালিকানার নীতি, সম্পদের মালিকানার নীতি। আমরা জানি সম্পদের মালিকানার 3 প্রকার রয়েছে: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। ওকে, ধর্ম, মালিক, কৃষক, কৃষক সম্পর্কে বলা আছে 14 নম্বর অনুচ্ছেদে। 14 নম্বর অনুচ্ছেদে বলা আছে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি, কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি সম্পর্কে বলা আছে 14 নম্বর অনুচ্ছেদে। মৌলিক 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা। তো মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, রাষ্ট্র তার যে মৌলিক প্রয়োজন, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যে মৌলিক প্রয়োজন রয়েছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা করবে। পাশাপাশি যুক্তিসঙ্গত বিশ্রাম, যুক্তিসঙ্গত বিশ্রাম, এখান থেকে বারবার প্রশ্ন আসছে, বারবার বলছি, যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের ব্যবস্থা করবে। পাশাপাশি রয়েছে সামাজিক নিরাপত্তার অধিকার, রাষ্ট্র যে সমস্ত বেকারত্ব, ব্যাধি, বিধবা, এতিম ও বার্ধক্যজনিত যে সমস্ত নাগরিক রয়েছে তাদের মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা বা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করবে বা সোশ্যাল সেফটির ব্যবস্থা করবে। ওকে, এরপর যদি আমরা বলি সেটা হলো গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। তো গ্রামীণ শিক্ষা সম্পর্কে, গ্রাম সম্পর্কে বলা আছে 16 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা করতে হবে, এটা বলা আছে 16 নম্বর অনুচ্ছেদে। শিক্ষা সম্পর্কে বলা আছে 17 নম্বর অনুচ্ছেদে, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা আছে 17 নম্বর অনুচ্ছেদে। তারপর যেটা বলা আছে সেটা হলো জনস্বাস্থ্য নৈতিকতা, 18 নম্বর অনুচ্ছেদে। গ্রামীণ শিক্ষার জনগণ, 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে খুব গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য নৈতিকতা, এখানে বলা আছে মাদক নিষিদ্ধ করতে হবে এবং জুয়া খেলা নিষিদ্ধ করতে হবে, যেটা বলা আছে 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতা। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 18 ক নম্বর অনুচ্ছেদ, সেটা হলো পরিবেশ
ও জীববৈচিত্র্যর সংরক্ষণ উন্নয়ন, পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন, যেটা বলা আছে 18 ক নম্বর অনুচ্ছেদে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় ভাগে যেটুকু ছন্দ পড়লাম সেটুকু অবশ্যই মনে রাখতে হবে। এর পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হলো 19 নম্বর অনুচ্ছেদ, যেমন সুযোগের সমতা, খুব গুরুত্বপূর্ণ, সুযোগের সমতা, সুযোগের সমতা। তারপরে 20 নম্বর আছে অধিকার, সুযোগের সমতা, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্য সমতা নির্দেশ করতে হবে, সমতা সম্পর্কে বলতে হবে, সমতা অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি 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 হচ্ছে জাতীয় স্তরে সব স্তরে নারীদের অংশগ্রহণ, জাতীয় জীবনের সব স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর 20 নম্বর অনুচ্ছেদে বলা আছে অধিকার ও কর্তব্যরূপী কর্ম। এখান থেকে মূলত আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে যোগ্যতা ও পারিশ্রমিক, যোগ্যতা অনুসারে পারিশ্রমিক লাভ। তো যেহেতু সরকার সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে বা অন্যান্য কর্মচারীদের বেতনের ব্যবস্থা করা হচ্ছে, সেটা মূলত এই 20 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যে যোগ্যতা অনুসারে পারিশ্রমিক লাভ করতে হবে, যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দুর্নীতি এবং ঘুষ, দুর্নীতি এবং ঘুষ এটা অবৈধ, দুর্নীতি এবং ঘুষ অবৈধ। তাহলে সংবিধানে কোন ধারায়, সংবিধানে কোন অনুচ্ছেদে দুর্নীতি সম্পর্কে বলা আছে? 20 নম্বর অনুচ্ছেদে। সংবিধানে কোন অনুচ্ছেদে অবৈধ আয় সম্পর্কে বলা আছে? 20 নম্বর অনুচ্ছেদে। ঘুষ সম্পর্কে বলা আছে 20 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, এটা হলো 20 নম্বর অনুচ্ছেদ, অবশ্যই মনে রাখতে হবে। 21 নম্বর অনুচ্ছেদে বলা নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা সকলেই সরকারি কর্মচারী হতে যাব এবং আমরা অলরেডি সবাই সরকারের নাগরিক, সেজন্য আমরা নাগরিকের যে কর্তব্য 4টি রয়েছে, নাগরিকের 4টি কর্তব্য খুব খুব গুরুত্বপূর্ণ। 4টি কর্তব্য কি কি রয়েছে? আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং জনগণের সেবা করা। এই নাগরিক হিসেবে 4টি কর্তব্য অবশ্যই পালন করতে হবে। কি কর্তব্য? আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা এবং জনগণের সেবা করা। এটা হলো নাগরিক হিসেবে কর্তব্য। এছাড়াও প্রজাতন্ত্রে নিযুক্ত প্রত্যেক সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু কর্তব্য সে সম্পর্কে বলা আছে 21 নম্বর অনুচ্ছেদে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রয়েছে 22 নম্বর অনুচ্ছেদ, যেটা হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। তো এইটা গুরুত্বপূর্ণ কারণ কি, এইটাতেই মূলত আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথক করা হয়। তো এইটা রিলেটেড একটি গুরুত্বপূর্ণ মামলা আছে, তার নাম হলো মাজহার হোসেন মামলা, মাজহার হোসেন বাংলাদেশ মামলা। সেই মাজহার হোসেন মামলার প্রেক্ষিতে মূলত এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার রায়টা আসে, সেটা আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। এরপরে 23 নম্বর জাতীয় সংস্কৃতি সম্পর্কে বলা আছে। 23-এর ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং গোষ্ঠীর সংস্কৃতি। তো এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা রয়েছে 23-এর ক নম্বর অনুচ্ছেদে, 23-এর ক নম্বর অনুচ্ছেদে বলা আছে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। আমরা জানি বাংলাদেশের যে সমস্ত জাতিগুলো রয়েছে তারা পরিচিত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হিসেবে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে তারা পরিচিত হয়। এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটা, এটা কিন্তু প্রশ্ন এসেছিল। তো বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কিন্তু বাঙালি, আর ক্ষুদ্রতম নৃগোষ্ঠী হলো যে সমস্ত জাতিগুলো, যেমন চাকমা, মারমা যারা রয়েছে তারা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। নৃগোষ্ঠী অর্থাৎ ভূমিতে বসবাসরত সকল গোষ্ঠীর মধ্যে নৃগোষ্ঠী বলা হয়। তো নৃগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের সব থেকে বড় নৃগোষ্ঠী হলো বাঙালি, এবং এছাড়াও আদার্স যে নৃগোষ্ঠী রয়েছে তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন চাকমা, মারমা যে জাতিগুলো তাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। তো তারা দেখবেন তারা বিভিন্ন সময় আন্দোলন করে, তারা হচ্ছে যে আদিবাসী, তারা আদিবাসী হিসেবে পরিচয় পেতে চায়, কিন্তু আদিবাসী হিসেবে পরিচয় দিতে গেলে আসলে অনেক জটিলতা আছে, যেটা আসলে ঠিক না। তো এই কারণে বাংলাদেশ সংবিধান তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না, তাদেরকে স্বীকৃতি দেয় হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে। এরপরে 25 নম্বর নীতি খুব গুরুত্বপূর্ণ, যারা পররাষ্ট্র ক্যাডারে পরীক্ষা দিবেন বা জেনারেল ক্যাডারে উন্নত পরীক্ষা দিবেন সবসময় এই 25 নম্বর যে অনুচ্ছেদটা রয়েছে এটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এটা যে ইংরেজি ভার্সনটা রয়েছে, ইংরেজি ভার্সনটাও কণ্ঠস্থ করতে হবে, পাশাপাশি বাংলা যে অনুচ্ছেদটা রয়েছে এটাও পুরোপুরি মুখস্থ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এটা লিখিত এবং প্রিলি প্রত্যেক জায়গাতেই আসে বিভিন্নভাবে। তো লিখিতের জন্য বেশি গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য আসে যে পররাষ্ট্রনীতি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে, সেটা হলো 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে। পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি এবং উন্নয়নের কথা বলা আছে 25 নম্বর অনুচ্ছেদে। আপিল বিভাগ 1999 সালে যে মাজহার হোসেন মামলা করেছিলেন যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ সম্পর্কে, সেটা চূড়ান্ত রায় দেয় 1 নভেম্বর 2007 সালে।
সেই রায় এখনো পুরোপুরি কার্যক্রম হয়নি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূলত এই কার্যকরের আরেকটি ব্যবস্থা, যে সুন্দর ব্যবস্থা করা হয়েছিল সেটা হলো সুপ্রিম কোর্ট সচিবালয় নামে আলাদা প্রতিষ্ঠান করার কথা ছিল, এবং সেটা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিষয় সাপেক্ষে এখন বর্তমানে 9 জুন 2026 সালে এই সুপ্রিম কোর্ট সচিবালয় যে প্রতিষ্ঠার যে রায় দেওয়া হয়েছিল সেটা বর্তমানে স্থগিত করে রাখা হয়েছে। সংবিধান নারী অনুচ্ছেদ সম্পর্কে যেগুলো আছে 19-3, 28-2, 29 এবং 65-3, এই অনুচ্ছেদগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ, নারীর অধিকার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও আমরা বলেছিলাম সংবিধানের রাষ্ট্রধর্ম সম্পর্কিত উল্লেখ যেগুলো রয়েছে, রাষ্ট্রধর্মর যে বিষয়গুলো প্রস্তাবনাতে উল্লেখ রয়েছে। তারপরে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগে যে অনুচ্ছেদগুলো রয়েছে, প্রথম ভাগে 2 ক, দ্বিতীয় ভাগে 8 এবং 12, তৃতীয় ভাগে 28, 29 এবং 29-2, 38 এবং 41, এবং সপ্তম ভাগে 121। এগুলো আমরা পরবর্তীতে পড়বো, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এটি হলো আমাদের রাষ্ট্র পরিচালনা মূলনীতি, যে আমাদের যে দ্বিতীয় ভাগ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভাগে যে অনুচ্ছেদগুলো আমরা দেখলাম সেগুলো আসলে প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অনুচ্ছেদগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে। সংবিধানের তৃতীয় ভাগ বা মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে 26 থেকে 47 ক নম্বর অনুচ্ছেদ পর্যন্ত, মোট 22টা অনুচ্ছেদে। তো সংবিধান থেকে যদি প্রশ্ন আসে, সংবিধানের তৃতীয় ভাগ থেকে প্রায়ই প্রতিবারই প্রশ্ন এসে থাকে মৌলিক অধিকার সম্পর্কে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই মৌলিক অধিকার যদি আমরা বলি, এটা মনে রাখার জন্য আমরা যদি একটু সহজে চিন্তা করি, সেটা হলো আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, 27, 28, 29, 30। পাশাপাশি রয়েছে আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার ও আটকে জবরদস্ত এই মন, বিচারের রক্ষণ। এরপরে আছে সংবাদ। ওকে, তো আমরা একটা করে পড়লে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রথমে আছে আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা এবং খেতাবগুলো নিষিদ্ধ। প্রথমে যদি বলা হয় 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়, 26 নম্বর অনুচ্ছেদটা না, আমরা 27 থেকে শুরু করছি। 26 নম্বর অনুচ্ছেদ যেটা বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্য যে কোনো আইন বাতিল। পরবর্তী যেটা আছে 27 নম্বর অনুচ্ছেদে, আইনের সমতা, রাষ্ট্রের সকল নাগরিক আইনের সমতা বা আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবেন, আইনের সমতা। পরবর্তী যেটা রয়েছে আইনের সমান ধর্মের বৈষম্য, অর্থাৎ 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম এবং প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না, ধর্ম এবং প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না। যেমন ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ বৈষম্য নিষিদ্ধ। রাষ্ট্রীয় গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ অধিকার লাভ করবে। নারী শিশুদের অনুকূলে বিশেষ বিধান। 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম বিভিন্ন কারণে বৈষম্য করা যাবে না। এটার একটু বিস্তারিত আমাদেরকে জানতে হবে। এরপরে রয়েছে 29 নম্বর অনুচ্ছেদে নিয়োগের সমতা, সরকারি নিয়োগে লাভে সমতা রাখতে হবে। সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সব নাগরিকের সুযোগ সমান। সরকারি নিয়োগ লাভে মূলত সুযোগের সমতা দিতে হবে। এটা হচ্ছে 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা দিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না। কোনো অনগ্রসর নাগরিক প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারবে। অনগ্রসর কর্মচারীদের বা অনগ্রসর নাগরিকের বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে। 30 নম্বর অনুচ্ছেদে বলা আছে বিদেশি খেতাবগুলো নিষিদ্ধ। রাষ্ট্রপতি অনুমতি ছাড়া বিদেশি খেতাব বা সম্মাননা গ্রহণ করা যাবে না। তাহলে এটা বলা আছে আইনের সমতা, যেটা 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে। ধর্মের বৈষম্য করা যাবে না, এটা 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে। নিয়োগের সমতা দিতে হবে, যেটা 29 নম্বর বলা আছে। এবং খেতাব, যেগুলো বিদেশি খেতাব, সম্মাননা, এগুলো রাষ্ট্রপতি অনুমতি ব্যতীত এগুলো গ্রহণ করা যাবে না। ওকে, এরপর যেটা রয়েছে আইনের আশ্রয় সম্পর্কে জানতে হবে, যে বিচার এবং দণ্ড, অর্থাৎ একজন নাগরিক যে আইনের আশ্রয় লাভ করতে পারবে, সেটা হচ্ছে 31 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এরপর আছে যে জীবনের রক্ষণ, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি জীবন রক্ষা করতে পারবে। একটা ব্যক্তির যে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সেটা আমাদের সংবিধানে যে 32 নম্বর অনুচ্ছেদ সেটা নিশ্চয়তা দেয়। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রেপ্তার ও আটক, খুব গুরুত্বপূর্ণ, যে একজন ব্যক্তি কারণ না জ্ঞাপন করে গ্রেপ্তার করা যাবে না। কোনো ব্যক্তি কেন গ্রেপ্তার হলো তার কারণ না জানিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে না। যদিও এটার আসলে বিভিন্নভাবে মিসইউজ বা এটার বিরুদ্ধে ব্যবহার হয়, কারণ ছাড়াই গুম হয়, খুন হয়।
তো এইটা কিন্তু সংবিধান আমাদেরকে প্রোটেকশন দেয় যে কারণ ব্যতীত, কারণ জ্ঞাপন না করে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা যাবে না, এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আটকের পরে 24 ঘন্টার মধ্যেই, আটকের 24 ঘন্টার মধ্যেই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে বিচারের জন্য। অবশ্যই গ্রেপ্তারকৃত ব্যক্তির, এটা খুব গুরুত্বপূর্ণ যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই 24 ঘন্টার মধ্যেই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে গ্রেপ্তারের বা তার বিচারের জন্য, সুবিচারের জন্য। 33 নম্বর অনুচ্ছেদে বলা আছে গ্রেপ্তার ও আটকে, অর্থাৎ গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ দিয়েছে 33 নম্বর অনুচ্ছেদ, যে কারণ ব্যতীত গ্রেপ্তার করা যাবে না এবং আটকের 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে তাকে হাজির করতে হবে। আর জবরদস্ত শ্রম নিশ্চিতকরণ, জবরদস্ত শ্রম 34 নম্বরে বলা আছে জবরদস্তিমূলক শ্রম করা যাবে না, জবরদস্তি শ্রম আদায় করা দেওয়া যাবে না, এটা বলা আছে 34 নম্বর অনুচ্ছেদে। ওকে, বিচারের রক্ষণ, বিচার সম্পর্কে বলা আছে বিচার এবং দণ্ড। বিচার, বিচার সম্পর্কে বলা আছে যে একজন নাগরিককে বা একজন অপরাধের মানে এক অপরাধের জন্য একাধিকবার দণ্ড দেওয়া যাবে না। অপরাধ করেছে একটা, কিন্তু তাকে একই অপরাধের জন্য বারবার দণ্ডিত করা যাবে না। এবং পাশাপাশি কোনো একটি অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না, নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। এটা মূলত বলা আছে 35 নম্বর অনুচ্ছেদে, যে বিচার এবং দণ্ড সম্পর্কে, যে এক ব্যক্তিকে একাধিকবার একই শাস্তির জন্য, একই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না, এবং পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমাদের সংবাদ, অর্থাৎ চলাচলের অধিকার, সমাবেশের অধিকার, তারপরে সংগঠন করার অধিকার এবং বাক স্বাধীনতা। খুব খুব গুরুত্বপূর্ণ। দেখি 36 নম্বর বলা আছে চলাফেরা স্বাধীনতা দিতে হবে। তারপরে 37 নম্বর বলা আছে সমাবেশ স্বাধীনতা দিতে হবে। 38 বলা আছে সংগঠন করার অধিকার, তবে এখানে দেশ বা জাতির বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গিমূলক কার্যক্রম করা যাবে না, সংগঠন করা যাবে না। ওকে, আর হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাক স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা দিতে হবে, এবং বাক স্বাধীনতা দিতে হবে। এবং 39-2 বলা আছে, 2 খতে বলা আছে মুদ্রণ যন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা। 39-2 খতে বলা আছে মুদ্রণ যন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। ওকে, তাহলে কি আমরা যেটা পড়লাম সংবাদ, অর্থাৎ চলাফেরা স্বাধীনতা, সমাবেশ স্বাধীনতা, সংগঠন স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, সমাবেশ স্বাধীনতা, সংগঠন করার অধিকার এবং বাক স্বাধীনতা। এবং 39-2 খতে বলা আছে মুদ্রণ যন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে বলা আছে। 40, এছাড়াও বাদবাকি যেগুলো কথা বলা আছে মৌলিক অধিকার যেহেতু অবশ্যই গুরুত্বপূর্ণ। 40 বলা আছে কি পেশা, 40 বলা আছে পেশা বা বৃত্তি স্বাধীনতা। 41 বলা আছে ধর্মীয় স্বাধীনতা, যেটা বলছিলাম যে 41 অনুচ্ছেদ ধর্ম নিয়ে কথা বলা আছে, ধর্মীয় স্বাধীনতা। 42 হলো সম্পত্তির অধিকার। 44 নম্বর হলো মৌলিক অধিকার বলবৎকরণ, এটা খুব গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার, আমার যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে একজন নাগরিক তার মৌলিক অধিকার বলবৎ করার কথা সংবিধানে নিশ্চিত করা রয়েছে। তো সংবিধানে কোনো নাগরিক যদি মৌলিক অধিকার ব্যাহত হয়, তাহলে তিনি 102 নম্বর অনুচ্ছেদে 102-1 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা রুজু করতে পারবে বা রিট করতে পারবে যে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এটা হলো 44 নম্বর অনুচ্ছেদে বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ। কিন্তু মৌলিক অধিকার বলবৎকরণ, তাহলে কোনো নাগরিক তার 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বা 44 নম্বর অনুচ্ছেদের অধিকারে 102-1 অনুযায়ী মামলা করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোন অনুচ্ছেদ অধিকার দেয়? 144 নম্বর অনুচ্ছেদ অধিকার দেয়, এবং সেটা কোন অনুচ্ছেদ দিয়ে সেটা নিশ্চিত হবে? 102-1 নম্বর অনুচ্ছেদ দ্বারা সেটা মামলা করতে পারবে। আর 46 নম্বর অনুচ্ছেদে বলা আছে দায় মুক্তি বিধানের ক্ষমতা 46 নম্বর অনুচ্ছেদে। এছাড়াও কতিপয় আইনের হেফাজত। আচ্ছা, দরকার নেই। তো তাহলে আমরা যেই আজকে মৌলিক অধিকার সম্পর্কে যেগুলো বললাম, সেগুলো আসলে খুব খুব গুরুত্বপূর্ণ। যে আইনের সমতায় ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, আর আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার ও আটকে জবরদস্ত এমন বিচারের রক্ষণ, সংবাদ। তো এই হলো আমাদের সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত যে ভাগটা রয়েছে, তৃতীয় ভাগ, সেটা। এখান থেকে যে অনুচ্ছেদগুলো আমি আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে, এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা অবশ্যই রাখতে হবে।
যদি এক নজরে আমি আবার বলি তাহলে আইনের সমতার কথা বলা আছে 27 নম্বর অনুচ্ছেদে। সকলে আইনের দৃষ্টিতে সকলের সমান, এটা বাস্তবায়ন করতে হবে। ধর্মের বৈষম্য, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না, সেটা বলা আছে 28 নম্বর অনুচ্ছেদে। তারপরে নিয়োগের সমতা, সরকারি চাকরি লাভে বা চাকরি লাভে নিয়োগের ক্ষেত্রে সমতা বিধান করতে হবে, এটা 29 নম্বর অনুচ্ছেদে। এবং রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো সম্মাননা বা খেতাব গ্রহণ করা যাবে না, এটা বলা হয় 30 নম্বর অনুচ্ছেদে, খেতাবগুলো নিষিদ্ধ। এরপরে বলা আছে আইনে আশ্রয়ে জীবনের রক্ষণ, অর্থাৎ আইনে আশ্রয় লাভের অধিকার একজন নাগরিক 31 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনে আশ্রয় লাভ করতে পারবে। তার ব্যক্তিগত জীবনের অধিকার সংরক্ষণ করতে পারবে হচ্ছে তার জীবন, এবং তার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লাভ করতে পারবে হচ্ছে 32 নম্বর অনুচ্ছেদে। তারপরে গ্রেপ্তার, কারণ না জেনে গ্রেপ্তার করা যাবে না। কারণ অর্থাৎ কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে হলে অবশ্যই কারণ জানাতে হবে, এবং পাশাপাশি গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই তার যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে, সে সম্পর্কে অধিকার বলা আছে 34 নম্বর অনুচ্ছেদে। এবং জবরদস্তি শ্রম নিষিদ্ধ, 33 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 34 নম্বর বলা আছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং 35 নম্বর অনুচ্ছেদে বলা আছে বিচার, অর্থাৎ কি বিচার একটি অপরাধের জন্য একাধিকবার বিচার বা দণ্ড দেওয়া যাবে না, এবং কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। এরপরে রয়েছে চলাচলের অধিকার, যেটা 36 নম্বর অনুচ্ছেদে। তারপরে সমাবেশ করার অধিকার, যেটা 37 নম্বর অনুচ্ছেদে। এবং সংগঠন করার অধিকার, যেটা হচ্ছে 38 নম্বর অনুচ্ছেদে। আর রয়েছে বাক স্বাধীনতার অধিকার, যেটা হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদে। সংবিধানে 39-2 খ অনুচ্ছেদে বলা আছে মুদ্রণ যন্ত্র এবং সংবাদপত্রের অধিকার। এছাড়া 40-এ বলা আছে পেশা বা বৃত্তির অধিকার। 41-এ বলা আছে ধর্মীয় স্বাধীনতা। 42-এ বলা আছে সম্পত্তির অধিকার। 44-এ বলা আছে মৌলিক অধিকারের সংরক্ষণ। তো 44 নম্বর অনুচ্ছেদের অধিকারে অনুযায়ী 102-1 অনুচ্ছেদ অনুযায়ী সে মামলা করতে পারবে যে তার বিরুদ্ধে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে। 46 অনুচ্ছেদে বলা আছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। তো এইগুলো হচ্ছে আমাদের মিনিমাম অবশ্যই জানতে হবে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়াদি কিছু রয়েছে সেগুলো হলো বিদেশিদের জন্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের জন্য 6টি মৌলিক অধিকার প্রযোজ্য আছে, অনুচ্ছেদ 32, 33, 34, 35, 41 এবং 44। এইগুলো খুব খুব গুরুত্বপূর্ণ যে বিদেশিদের জন্য কি কি মৌলিক অধিকার রয়েছে। 32 অর্থাৎ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে। 33 অর্থাৎ গ্রেপ্তার ও আটকের যে রক্ষা কবচ সেটা, এবং 34 জবরদস্তি শ্রম করানো যাবে না। 35 বিচার এবং দণ্ড সম্পর্কে তাদের যে দণ্ড পাওয়ার অধিকার। তারপরে ধর্মীয় স্বাধীনতা রয়েছে 41 নম্বর অনুচ্ছেদে, এবং 44 অনুযায়ী সংবিধান অনুযায়ী তার যে মৌলিক অধিকার রক্ষের যে প্রতিরক্ষা, অর্থাৎ তার যে মৌলিক অধিকার বলবৎকরণ যে ক্ষমতা, অর্থাৎ তার যদি কোনো অন্যায় হলে তার বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। এছাড়াও যদি কোনো দেশ কখনো জরুরি অবস্থায় চলে যায়, জরুরি অবস্থার সময়ে কিছু 6টি মৌলিক অধিকার স্থগিত থাকে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে। 6টি মৌলিক অধিকার স্থগিত থাকে, কি কি রয়েছে? 36, 37, 38, 39, 40 এবং 42। এইটা হচ্ছে জরুরি অবস্থায় স্থগিতকৃত মৌলিক অধিকার। জরুরি অবস্থায় স্থগিতকৃত মৌলিক অধিকার, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 38 থেকে 40 এবং 42। সংবিধানে 3টা দায়মুক্তির কথা বলা আছে। 3টা দায়মুক্তি, একটা হলো সরকারি কর্মচারীদের দায়মুক্তি, তারপরে হচ্ছে রাষ্ট্রপতির দায়মুক্তি, এবং সংসদ সদস্যদের অধিকার ও বিশেষ দায়মুক্তিদের জন্য। এই হলো আমাদের সংবিধানের তৃতীয় ভাগ সম্পর্কে এই যে মৌলিক অধিকার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এইগুলোর যে বেসিক কথাগুলো আজকে বললাম সেগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং পাশাপাশি এখান থেকে প্রশ্ন প্রিলিমিনারিতে যদি আসে এবং লিখিত পরীক্ষাতে যদি আসে সেগুলো ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।